আসছে ভয়াবহ বন্যা, শুরু হয়ে গেল মহাপ্রলয়। আপনি যখন এই ভিডিওটি দেখছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের উপর ভেঙে পড়ছে প্রকৃতির এক প্রলয়ঙ্কারী ক্রোধ। ধেয়ে আসছে এক মহাবিপদ, এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর বুক কাঁপানো বজ্রপাত, যা মুহূর্তের মধ্যে আস্ত একটা জনপদকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। বাতাসে এখন বারুদের গন্ধ নয়, বাতাসে এখন ভাসছে আসন্ন মৃত্যুর হিমশীতল আতঙ্ক। আপনার ঘরের দরজা জানালা যদি এখন কাঁপতে শুরু করে তবে অবহেলা করবেন না, কারণ বঙ্গোপসাগরের সেই লঘুচাপটি এখন এক দানবীয় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে সরাসরি ধেয়ে আসছে আমাদের স্থলভাগের দিকে। ঘন্টায় 60 কিলোমিটার বেগের এক বিধ্বংসী ঝড়ো হওয়া আর আকাশ চিরে নামা অতি ভারী বর্ষণ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের 8টি জেলাকে গ্রাস করতে আসছে এক মহাপ্রলয়। কিন্তু আপনি কি জানেন, এই ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি যেখানে আঘাত হানবে সেই মাটি ইতোমধ্যে লাশের স্তূপে পরিণত হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। চারদিকে থই থই পানির ভেতর যখন এক অবুঝ শিশু তার হারিয়ে যাওয়া মা বাবাকে খুঁজে চিৎকার করে কাঁদছে, মা গো মা, তুমি আমার ঘরে, আপা কই, তখন সেই বুকফাটা হাহাকার কোনো সিনেমার দৃশ্য নয়। এটি এই মুহূর্তে চট্টগ্রাম, সিলেট, বান্দরবান আর রাঙামাটির এক আস্ত জলবন্দী নরকের নির্মম প্রতিচ্ছবি। একটু বিশুদ্ধ পানি নেই, এক মুঠো শুকনো খাবার নেই, চারদিকে শুধু থই থই করছে কালো কুচকুচে বানের পানি, আর সেই পানির নিচে উপরে কিলবিল করছে মরণবেধি বিষাক্ত সাপের দল। কামড়াইছে সাপে, আমি দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা করছি। ইয়ার মধ্যে আর কি একটা রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলাম, হুট করে মানে আমার পিছন থেকে মানে কি কামড় বসাই দিছে। ওই লাইট দিয়ে আমি দেখছি, ওই সাপটা দেখছি। আবার বানের জলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন, আর পেছনে রেখে যাচ্ছে প্রিয়জনকে হারানোর এক অন্তহীন দীর্ঘশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়? আপনি যদি ভাবেন এটাই সবচেয়ে ভয়ানক পরিস্থিতি, তবে আপনি চরম ভুল করছেন। কারণ আসল প্রলয় তো এইমাত্র শুরু হলো। এই নরক কুণ্ডের ভেতরের এক চরম বুকফাটা রক্তাক্ত অধ্যায় শুনলে আপনার পাথর হৃদয় ফেটে চৌচির হয়ে যাবে। গল্পের শুরুটা হয় সাদিয়া সুলতানা রেজাকে দিয়ে। এসএসসিতে সদ্য পাশ করা এক স্বপ্নবাজ তরুণী। মাত্র 11 মাস আগে নতুন সংসার শুরু করেছিলেন তিনি। গর্ভে ছিল তার অনাগত সন্তান, চোখের কোণায় ছিল হাজারো রঙিন স্বপ্ন। কিন্তু গত রাতে যখন তার প্রসব বেদনা শুরু হলো, তখন চারদিকে বন্যার পানি ফুঁসছে, গর্জন করছে এক রাক্ষসের স্রোত। রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে গেছে, কোনো গাড়ি বা নৌকা চলার সামান্যতম উপায় নেই। অন্ধকারে ঝুম বৃষ্টির ভেতরে একটুখানি চিকিৎসার আশায় ছটফট করতে করতে ভোর না হতেই সাদিয়া পাড়ি জমালেন না ফেরার দেশে। একটি নতুন প্রাণের মুখ দেখার আগে শেষ হয়ে গেল একটি তরতাজা জীবন। এই মৃত্যু কি কেবল প্রকৃতির দায়? কখনোই না। এটি আমাদের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার প্রশাসনের চরম অযোগ্যতার কারণে ঘটা এক প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এই পচনশীল রাষ্ট্র কি জবাব দেবে? কেন একজন প্রসূতি মাকে এভাবে বিনা চিকিৎসায় তিলে তিলে ছটফট করে মরতে হলো? কিন্তু ঠিক এখানেই শেষ নয়। সাদিয়ার মতো শত শত প্রসূতি মা যখন আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন প্রকৃতির ওই ভয়ঙ্কর রূপ আর ঝড়ো হাওয়া তাদের দিকে আরো দ্রুত গতিতে ধেয়ে আসছে, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। একটু চোখ ঘুরিয়ে দেখুন বাঁশখালীর সোনাগড়ি ইউনিয়নে বুক সমান কোথাও বুক ছাড়িয়ে যাওয়া পানির তীব্র স্রোত। সেই রাক্ষসের স্রোত ভেঙে স্বামী রেজাউল করিম যখন তার প্রসব বেদনায় নীল হয়ে যাওয়া স্ত্রীকে কোলে তুলে নিলেন, তখন তার সামনে ছিল শুধু নিশ্চিত মৃত্যু। প্রতিটা কদম ছিল অনিশ্চয়তায় ঘেরা। পানির নিচে লুকিয়ে ছিল বিষাক্ত সাপের ছোবল আর গভীর গর্ত। সেই মৃত্যুর সাথে রেস করে স্ত্রীকে বুকে জড়িয়ে টানা 5 কিলোমিটার পথ হেঁটে চলা একটি মানুষের জীবনের সবচেয়ে দীর্ঘ ভয়ঙ্কর যুদ্ধ ছিল সেটি। চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন তাদের এক পুত্র সন্তান জন্ম নেয়, তখন সেই পরিবারটি বেঁচে গেলেও তাদের মনের ভেতর বসে গেছে এক আজীবন ট্রমা। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন আপনি জানবেন যে এই ভাগ্যবতী মায়েরা হাসপাতাল থেকে সুস্থ হয়ে যে ঘরে ফিরবে, সেই ঘরটাই হয়তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মাটির সাথে মিশে যাচ্ছে। আমাদের এই রাষ্ট্র যখন কোটি কোটি টাকার উন্নয়নের ফাঁপা বেলুন ফোলায়, তখন সেই উন্নয়নের বাইরে পড়ে থাকা অসহায় মানুষগুলোর খবর কে রাখে? লুতুস বেগম নামের এক হতভাগী মায়ের দিকে তাকান, যার এক শারীরিক প্রতিবন্ধী ছেলে সাইফুল গত আগস্টে বিনা চিকিৎসায় মারা গেছে। আর আজ তার আরেক প্রতিবন্ধী ছেলে আর ছোট মেয়েকে কোলে নিয়ে কোমর সমান পানি ভেঙে মূল সড়কের উপর খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
যে সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে নিয়ে বন্যার স্রোতে ভাসতে থাকা মায়ের বুকের ভেতরটা তখন কিভাবে দাউ দাউ করে চলছিল, তাকে এসি গাড়িতে চড়া কোনো মন্ত্রী বুঝবেন? ত্রাণবাহী গাড়ি যখন আসে তখন ক্ষুধার্ত মানুষের সেই হিংস্র ভিড় ঠেলে এক প্যাকেট ত্রাণ নেওয়ার শক্তি কি জাহিদুল ইসলামের মতো শারীরিক প্রতিবন্ধী মানুষের আছে? গত এক সপ্তাহে তার কপালে জুটেছে মাত্র 2 প্যাকেট বিস্কুট আর কিছু মুড়ি। ধিক্কার জানায় এই সমাজকে, এই রাষ্ট্রকে এতটাই দেউলিয়া যে একজন প্রতিবন্ধী মানুষের মুখে একবেলা অন্ন তুলে দিতে পারে না। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। এই ক্ষুধার্ত আর অসহায় মানুষগুলো যখন একমুঠো ত্রাণের জন্য হাহাকার করছে, ঠিক তখনই আকাশ ভেঙে ধেয়ে আসছে এমন এক তাণ্ডব যা তাদের বেঁচে থাকার শেষ আশাটুকু চিরতরে কবর দিয়ে দেবে। সরকারি পরিসংখ্যান বলছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে 100 ছাড়িয়েছে, কিন্তু স্থানীয়দের বুকফাটা চিৎকার বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি, যা ধামাচাপা দেওয়া হচ্ছে। বন্যায় কেবল পানি আর কাদায় আসেনি, ভেসে এসেছে বিষাক্ত সব কালনাগিনী। চারদিকে এখন সাপের রাজত্ব। একটু শুকনো জায়গার খোঁজ সাপগুলো ঢুকে পড়ছে মানুষের বিছানায়, আশ্রয় কেন্দ্রের গাদাগাদি করে থাকা মানুষের ভিড়ে। ঘুমানোর সময় বিষাক্ত সাপের কামড় খেয়ে হাসপাতালের মেঝেতে পড়ে ছটফট করছেন শতাধিক মানুষ। কিন্তু কি নির্মম পরিহাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ভেতরেও কোমর সমান পানি ঢুকে পড়ায় সেখানে স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়েছে। মিলছে না কোনো অ্যান্টিভেনম, পাহাড় ধস আর দেয়াল ধসে মানুষ জীবন্ত কবর হয়ে যাচ্ছে। কিন্তু এই মহাবিপর্যয়ের মধ্যেও কি আমাদের প্রশাসনের ঘুম ভেঙেছে, নাকি তারা কেবল মিডিয়ার সামনে লিপ সার্ভিস দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করছে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। আজ রাত গড়ানোর আগেই দেশের 8টি বড় বড় জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে যে সাইক্লোন, তা কি মৃত্যুপুরীকে আরো ভয়ঙ্কর এক শ্মশানে পরিণত করবে না? আবহাওয়া অধিদপ্তর আজ 17 জুলাই যে বিশেষ সতর্ক বার্তা জারি করেছে, তা কোনো সাধারণ ঝড় বৃষ্টির খবর নয়, এটি এক চূড়ান্ত ধ্বংসের পূর্বাভাস। মৌসুমী বায়ু আজ বঙ্গোপসাগরে এতটাই হিংস্র রূপ ধারণ করেছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেই লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার আর সিলেট, এই 8টি অঞ্চল এখন সরাসরি দানবের গ্রাসে। নদী বন্দরগুলোতে 1 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসছে তীব্র দমকা হাওয়া। সেই সাথে আকাশ চিরে নামছে কান ফাটানো মেঘের গর্জন আর বজ্রপাত। একবার চোখ বন্ধ করে ভাবুন, যারা ইতোমধ্যে বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে খোলা রাস্তার উপর প্লাস্টিক মুড়িয়ে বসে আছে, তাদের মাথার উপর যখন এই 60 কিলোমিটার বেগের ঝড় আর বজ্রসহ বৃষ্টি আছড়ে পড়বে, তখন কি সেই নিষ্পাপ শিশু আর প্রতিবন্ধী মানুষগুলো কোথায় গিয়ে পালাবে? কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? এই বজ্র আর ঝড়ের তাণ্ডব যখন শুরু হবে, তখন বন্যার পানি কমার তো কোনো লক্ষণই থাকবে না, বরং অতি ভারী বর্ষণে পাহাড়ির ঢল নেমে চারপাশ আরো দ্রুত তলিয়ে যাবে। আগামী 2 থেকে 5 দিন দেশের বিভিন্ন এলাকায় এই অতি ভারী বর্ষণের তাণ্ডব জারি থাকবে। এর অর্থ হলো প্রতিটি ঘরে ঘরে এবার লাশের সারি আরো দীর্ঘ হবে। বন্যার পানিতে ভিজে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে থাকা মানুষগুলো কি এই নতুন বজ্রঝড়ের আঘাত সইতে পারবে? কেন আমরা এখনো আমাদের নদীমাতৃক এই দেশটির দুর্যোগ মোকাবেলার টেকসই কোনো সমাধান তৈরি করতে পারলাম না? পাহাড়ের ঢাল কেটে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালানো, অপরিকল্পিত নগরায়ন আর নালার পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা, এই মনুষ্য সৃষ্ট অপরাধগুলোই কি আজ আমাদের এই ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে না? এই মৃত্যুগুলো কি কেবল প্রাকৃতিক দুর্যোগ, নাকি এগুলো আমাদের সিস্টেমের চরম ব্যর্থতায় ঘটে যাওয়া এক সুপরিকল্পিত গণহত্যা? বন্যায় কেবল ঘরবাড়ি ভাসেনি, ভেসে গেছে একটি আস্ত প্রজন্মের মেরুদণ্ড। বুক সমান পানি ভেঙে সাপের ভয় উপেক্ষা করে এই মানুষগুলো এখনো একে অপরের হাত ধরে বেঁচে থাকার শেষ লড়াইটা লড়ছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার চারপাশের মানুষদের সতর্ক করুন। কে জানে, আপনার একটিমাত্র শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে অসংখ্য অবুঝ প্রাণ। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।